সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আমার অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো এই কোভিড সিচুয়েশনে স্বাস্থ্যবিধি মেনে সকলে আল্লাহর রহমতে ভালো আছো। সরকারের নির্দেশ মোতাবেক আমরা আবার 7 তারিখ থেকে আজ থেকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু নেট ফ্যাসিলিটিটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না। এটা অনেক সময় নেট স্লো হয়ে যায়, অনেক সময় নেট স্পিড বাড়ে। এটা একটা টেকনিক্যাল প্রবলেম অনেক সময় হতে পারে। যাই হোক, আমি আজকে পাওয়ার ডিপার্টমেন্ট ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স 67131 এই কোডের ক্লাস আমি প্রতি শনিবার 11টা শুরু করব। আর তোমরা আশা করি এই ক্লাসগুলি প্রত্যেকটা ক্লাসেই উপস্থিত থাকবে এবং ক্লাসের তোমরা লাইভে অংশগ্রহণ করবে। আমি তোমাদের যাতে ক্লাসটা লাইভই হয় এই জন্য আমি সরাসরি তোমাদের প্রশ্নের উত্তর দেব। যেহেতু একটা লাইভ ক্লাস, তোমাদের কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কোশ্চেন রিলেটিভ কোশ্চেন থাকলে তোমরা আমাকে কোশ্চেন করবা, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে অবশ্যই প্রশ্নের উত্তর দিব। আর যারা তোমরা লাইভ দেখছো তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তোমাদের বিশেষ করে আমার ক্লাসে অ্যাটেন্ডেন্সটা করবা, কমেন্টে জানাবা, তোমার রোল নাম্বারটা জানাবা, তাহলে আমি তোমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। রোল নাম্বার দিয়ে তোমার রোল নাম্বারটা এখানে দিয়ে দিবা। এটা আমরা সংরক্ষণ করব, পরবর্তীতে তোমার বিভিন্ন মূল্যায়নের ক্ষেত্রে আমরা এই অ্যাটেন্ডেন্সটা ব্যবহার করব। তো আমাদের সাবজেক্টের নাম ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সটা এই পাওয়ার ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আরএসসি বলো, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। কেন গুরুত্বপূর্ণ? এই জন্যই যে গুরুত্বপূর্ণ, সমস্ত প্রকার পাওয়ার প্ল্যান্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র, স্টিম পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপরে সমস্ত অন্তর্দাহ ইঞ্জিন, অটোমোবাইলের জেট, রকেট প্রপালশন অর্থাৎ রকেট, বিমান ইত্যাদি যা কিছুই আছে না কেন, রেলগাড়ি বলো, কম্প্রেসর, কন্ডেন্সার, কুলিং টাওয়ার, যাবতীয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, যাবতীয় ব্যবহারিক কাজে আমাদের এই থার্মোডাইনামিক্সের প্রয়োগ হয়ে থাকে। সো তুমি যদি থার্মোডাইনামিক্স ভালোভাবে জানো তাহলে ওই সমস্ত ফাংশন, প্রিন্সিপাল এবং টেকনোলজি সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া গ্রো করবে। এবং এই থার্মোডাইনামিক্স সাবজেক্টটা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ যখন তুমি কর্মক্ষেত্রে যাবা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ডুয়েটে যখন তোমরা অ্যাপ্লাই করবা, তখন সেইখানে থার্মোডাইনামিক্স থেকে প্রশ্ন আসবে। বিভিন্ন চাকরির পরীক্ষাও থার্মোডাইনামিক্সের প্রশ্ন আসবে এবং ব্যবহারিক কাজে তোমার থার্মোডাইনামিক্সের জ্ঞান খুবই জরুরি। সো এই সাবজেক্টকে আমরা অবশ্যই গুরুত্ব দিব এবং এই সাবজেক্টটাকে আমরা গুরুত্ব সহকারে বাসায় পড়াশোনা করব। বই না থাকলে বই কিনে তোমরা বাসায় পড়াশোনা করবে। বিভিন্ন প্রকাশনীর বই আছে বাজারে। রেদওয়ান রহমান স্যারের একটা বই আছে, তোমরা সেই বইটা ফলো করতে পারো। ওই স্যার ভালো শিখাচ্ছেন। আরও বাজারে বই আছে, ইংলিশ বই আছে, বিভিন্ন লেখকের বই আছে। এই বইগুলি তোমরা সংগ্রহ করে লাইব্রেরি থেকে, যখন কলেজ করবে লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবা, বিভিন্ন অনলাইন থেকে ডাউনলোডও দিতে পারবা। তো যাই হোক, আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আবেষ্টনী কাকে বলে, আবেষ্টনী বা সিস্টেম। আবেষ্টনী মানে সিস্টেম বলতে কি বুঝি?
এটি একটি বাস্তব ও কাল্পনিক একটা জায়গা, যেখানে অঞ্চল যেখানে তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। এটা একটা জায়গা বা অঞ্চল যেখানে তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হতে পারে। যেমন একটা ইঞ্জিনের সিলিন্ডার যদি চিন্তা করি, যে এই যে একটা তোমার অঞ্চল, এটাই হচ্ছে আবেষ্টনী। এইখানে তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে, তাপ বৃদ্ধি পায়, হ্যাঁ, তাপমাত্রা হ্রাস পায়, তাপ প্রবেশ করে, তাপ বাহির হয়, এই সমস্ত ঘটনা ঘটে থাকে। এই ভিতরের যে অংশ বা অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলবো কি সিস্টেম। এই অঞ্চলটাকে আমরা বলবো সিস্টেম। এইখানে আচ্ছা, তারপরে সীমানা। দুই হচ্ছে সীমানা, এটা হলো বাউন্ডারি। বাউন্ডারি কাকে বলবো? যে বদ্ধ রেখার দ্বারা আবেষ্টনীকে প্রকাশ করা হয়। এই যে একটা বদ্ধ রেখা, এই বদ্ধ রেখা দ্বারা আমি এই সিস্টেম বা আবেষ্টনীকে প্রকাশ করতেছি, এটাই হচ্ছে বাউন্ডারি। তাহলে এই জায়গায় যদি তাপ গতীয় প্রক্রিয়া সংঘটিত হয়, এটা হচ্ছে সিস্টেম, আর এটা হচ্ছে বাউন্ডারি। প্রিয় শিক্ষার্থী, বারবার ফোকাস করছে ক্যামেরা। যাই হোক, এখন ক্যামেরা যদি ফোকাস করে, পরবর্তীতে দেখব যে আসলে ক্যামেরা সেটিংয়ে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, ক্যামেরা সেটিংয়ে যদি সমস্যা থাকে, ফোকাস করতে পারে, ক্যামেরা সেটিংটা ঠিক করে নিব পরবর্তীতে। যতটুকু সীমাবদ্ধতা আছে এর মধ্যেই, যতটুকু সুযোগ আছে এর মধ্যেই আমাদের আপাতত ক্লাসটা নিতে হচ্ছে। ব্যক্তিগত ক্যামেরা ইউজ করতেছি, আলাদা কোনো ক্যামেরা এখানে নাই, মোবাইলের ক্যামেরা। যাই হোক, ফেসিলিটি যা আছে সেটাই আমি ব্যবহার করতেছি। কর্তৃপক্ষকে জানাবো এই ধরনের যদি কোনো সলিউশন পাওয়া যায়। ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে তোমার পরিপার্শ্ব। পরিপার্শ্ব বা সারাউন্ডিং। পরিপার্শ্ব বা সারাউন্ডিং, যে এই যে সিস্টেমের বাহিরে, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের বাহিরে, এই সিস্টেমের বাহিরে যে যা কিছু আছে, এই আবেষ্টনী বা সিস্টেমের ঘটনাকে প্রভাবিত করে, হ্যাঁ, তাকে পরিপার্শ্ব বলে। তাহলে এখানে প্রভাবিত করতে পারে, এখানে তাপ নিতে পারে, তাপ বর্জন করতে পারে, ঠিক আছে, হ্যাঁ, তাপ সরবরাহ করতে পারে। তাহলে এইগুলো হচ্ছে পরিপার্শ্ব, এই সিস্টেমের ঘটনাকে প্রভাবিত করে। তাহলে যে অংশটা সিস্টেমের ঘটনাকে প্রভাবিত করে, এই সিস্টেমকে প্রভাবিত করে, সেটাই হচ্ছে পরিপার্শ্ব। তাহলে আমরা লক্ষ্য করো যে আমরা 3টা জিনিস, 1 নাম্বার হচ্ছে এটা সিস্টেম, এটা 1 নাম্বার, আর বাউন্ডারি এটা হচ্ছে 2 নাম্বার, আর এই যে অঞ্চলটা যেটা এটাই হচ্ছে পরিপার্শ্ব, অর্থাৎ সিস্টেমের ঘটনাকে প্রভাবিত করে। যা কিছুই আছে না কেন, সিস্টেমের বাইরে যা কিছু আছে না কেন, সেটাই হচ্ছে পরিপার্শ্ব। এখন আমরা এই সিস্টেমের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। আমরা সিস্টেমের প্রকারভেদ, অর্থাৎ এই যে সিস্টেম আছে বা আবেষ্টনী আছে, এটা কি কত প্রকার সিস্টেম বা আবেষ্টনী আছে, ঠিক আছে। সিস্টেমের প্রকারভেদ, কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও,
কোনো সংজ্ঞা অথবা কোনো থিওরি, কোনো কথা যদি, কোনো লেকচার যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাও। বদ্ধ আবেষ্টনী ক্লোজ সিস্টেম, এক নাম্বার হচ্ছে বদ্ধ আবেষ্টনী। ক্লোজ সিস্টেম, বদ্ধ আবেষ্টনী বা ক্লোজ সিস্টেম। তাহলে যে আবেষ্টনীর মধ্যে তাপ ও কাজ সীমানা অতিক্রম করে, সিস্টেমের ভিতরে তাপ ঢুকতে পারে, কাজ ঢুকতে পারে, বের হইতে পারে, কিন্তু ভর এই অতিক্রম করবে না। ঠিক আছে, ভর এই বাউন্ডারি অতিক্রম করবে না, এই সীমানাটা অতিক্রম করবে না। কে? ভর। কে অতিক্রম করতে পারবে? তাপ এবং কাজ, হিট এবং ওয়ার্ক। ঠিক আছে, তাপ এবং কাজ দুইটা সীমানা অতিক্রম করবে, কিন্তু ভর কি করবে? অতিক্রম করবে না। তাহলে তাপ সিস্টেমের ভিতরে ঢুকতে পারবে, বের হইতে পারবে, কাজ সিস্টেমের ভিতরে ঢুকবে অথবা সিস্টেম থেকে কাজটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে কিন্তু ভর অতিক্রম করবে না। এটাই হচ্ছে বদ্ধ আবেষ্টনী। এখন যদি বলো উদাহরণটা কি হবে? উদাহরণটা হচ্ছে যে তোমার ধরো বম ক্যালোরিমিটার, যে এইরকম একটা সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন বন্দোবস্ত আছে, এখানে একটা ওয়েট থাকতে পারে, এই পিস্টনটা মুভ করতে পারবে, এখানের যে আয়তন, এই জায়গাটা কম বেশি হইতে পারবে, পিস্টনটা মুভ করতে পারবে, উপরের দিকে উঠতে পারবে বা নিচের দিকে নামতে পারবে। ঠিক আছে, কিন্তু এই যে ভিতরের যে ভর আছে, ভিতরের ভর, এই ভরটা বাহির হইতে পারবে না। ধরো এখানে একটা গ্যাস আছে, সেই গ্যাসটা এর ভিতরে আবদ্ধ অবস্থায় থাকবে, কিন্তু এইখানে এই ভিতরে থেকে গ্যাসটা বের হবে না, কিন্তু এইখানে আমরা হিট দিতে পারবো, অর্থাৎ এইখানে আমরা হিট দিতে পারবো, অর্থাৎ তাপ প্রবেশ করাইতে পারবো, অথবা হিট সরাইতে পারবো, তাপটা সরাইতে পারবো, কিন্তু এইখানে ভরটা একই জায়গায় থাকবে। ঠিক আছে, তারপরে আমরা কোনো কাজ দিতে পারি। ঠিক আছে, বাইরের পাওয়ার দিতে পারি, ওয়ার্ক এইখান থেকে নিতে পারি। ঠিক আছে, কাজ নিতে পারি। যেমন এটা দিয়ে যদি আমরা একটা পিস্টনকে ওঠানামা করাই, ওখানে একটা কাজ পাবো। ঠিক আছে, তাহলে কাজ আমরা এইখান থেকে সীমানা অতিক্রম করছি। তাহলে এই সিস্টেমের ভিতর থেকে কাজ এবং তাপ সীমানা অতিক্রম করবে, সিস্টেমের ভিতর থেকে বের হবে অথবা সিস্টেমের ভিতরে ঢুকবে, কিন্তু ভর অর্থাৎ এর ভিতরে যে গ্যাস আছে, এই গ্যাসটা কি করবে না, এই যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাহিরে যেতে পারবে না। তাহলে এটাই হচ্ছে বদ্ধ আবেষ্টনীর উদাহরণ। ইফতিখারুল ইসলাম সাবিক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিছু লেখা বুঝতে পারতেছি না, তোমরা বইটা সামনে নেও, তোমাদের বই থাকলে, আর আমার কথার সাথে মিলিয়ে নাও। প্রথম অধ্যায় আমি শুরু করেছি, প্রথম অধ্যায়, সরি এটা হচ্ছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে তাপগতিবিদ্যার মূল সূত্রাবলী, তাপ গতিবিদ্যার মূল সূত্রাবলী, তাপ গতিবিদ্যার মূল সূত্রাবলী। তাহলে এই প্রথম অধ্যায়ের তোমরা দেখো যে এই কথা ইয়াগুলি আছে, আমি যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করতেছি, যে সংজ্ঞাগুলি নিয়ে আলোচনা করতেছি, যদি দেখা না যায়, কথাটা তো শোনা যাচ্ছে, সেই এখন তোমার বোঝা দরকার যে বদ্ধ আবেষ্টনী কি। আমি বলেছি তাপ এবং কাজ সীমানা অতিক্রম করবে, বাউন্ডারি অতিক্রম করবে, কিন্তু ভর অতিক্রম করবে না। এখানে তাপ কি জিনিস, একটা হিট দিলাম, এটা একটা তাপ,
আগুন দিয়ে হিট দিলাম, এটা তাপ সরবরাহ করলাম, বা এখানে আইস নিয়ে আসলাম, বা এখানে আমি একটা ফ্যান ইউজ করলাম, তাহলে এটা কি হইলো, এটা তাপ সরাই ফেললাম। তাহলে তাপ সরাইতে পারি, তাপ প্রবেশ করাইতে পারি, এইখান দিয়ে পিস্টন ওঠানামা করায় আমরা একটা কাজ পাইতে পারি, অথবা কাজ দিতে পারি। পিস্টন সংকুচিত করলে এটা কাজ দেওয়া হয়। আর পিস্টন যদি ভিতরে গ্যাস সম্প্রসারিত হয়, পিস্টনকে উপর দিকে ধাক্কা দেয়, এটা কাজ সিস্টেম থেকে কাজ পাওয়া যায়। তাহলে সিস্টেমের ভিতরে কাজ ঢুকতে পারে, সিস্টেমের ভিতরে কাজ বাহির হইতে পারে সিস্টেমের ভিতর থেকে, কিন্তু তার সরবরাহ করতে, তার প্রবেশ করতে পারবে, তার বাহির হতে পারবে, কিন্তু বর বাহির হবে। তো যাই হোক, আশা করি এটা নিয়ে আর কথা বলা ঠিক হবে না, অনেকক্ষণ এটা নিয়ে কথা বলতেছি। তোমাদের যে ইগুলি আচ্ছা, যাই হোক, মাঝে মাঝে ব্যবসা দেখা যায়। এদিকে শ্রাবণ আহমেদ রোল নাম্বার জানাইছো, ধন্যবাদ। এখন বদ্ধ আবেষ্টনী নিয়ে আমরা আলোচনা করলাম। এটা বম ক্যালোরিমিটারের উদাহরণ হিসেবে দেওয়া যায়। বম ক্যালোরিমিটারের মধ্যে এইরকম ভর অতিক্রম করে না, কিন্তু কাজ এবং তাপ সীমানা অতিক্রম করে। খোলা আবেষ্টনী নিয়ে এখন কথা বলবো। খোলা আবেষ্টনী, তাহলে খোলা আবেষ্টনী হচ্ছে, খোলা আবেষ্টনী, হ্যাঁ, ওপেন সিস্টেম। খোলা আবেষ্টনী হচ্ছে ওপেন সিস্টেম। এই ওপেন সিস্টেমটা কি, যে এখানে তাপ, কাজ এবং ভর সবই অতিক্রম করবে। তাপ, কাজ এবং ভর, তাপ, কাজ এবং ভর সবই অতিক্রম করবে। ধরো এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা এটা তাপ, কাজ এবং ভর, তাপ, কাজ এবং ভর সবই অতিক্রম করবে, এই সীমানা অতিক্রম করবে। তাহলে এটা একটা যদি এয়ার কম্প্রেসর মনে করি, যে এই দিক দিয়ে বাতাস প্রবেশ করতেছে, আর এই দিক দিয়া বাতাস বাহির হচ্ছে উচ্চ চাপে, উচ্চ চাপে সংকুচিত হচ্ছে, সংকুচিত। তাহলে এই জায়গায় উচ্চ চাপে সংকুচিত হচ্ছে এবং বের হচ্ছে, উচ্চ চাপে সংকুচিত হয়ে, হ্যাঁ, হয়ে বের হচ্ছে। তাহলে এইখানে কি ঘটনা ঘটছে, এইখানে ভর এম বের হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গা দিয়ে এম সীমানা অতিক্রম করতেছে, ভর। তাহলে এই জায়গা দিয়ে ভর বের হয়ে যাচ্ছে, সীমানা অতিক্রম করতেছে। এইখানে ভর কিন্তু প্রবেশ করতেছে, তাহলে এইখানেও কিন্তু সীমানা অতিক্রম করে ঢুকতেছে, আবার সীমানা অতিক্রম করে ভর বের হয়ে যাচ্ছে। তাহলে কম্প্রেসর তো তাই হয়। এয়ার কম্প্রেসরের কাজ কি, বাতাস নিম্নচাপের বা কম চাপের বাতাস সে সিলিন্ডারের ভিতরে নেবে এবং অধিক চাপে পিস্টনকে সংকুচিত করে সেটা সরবরাহ করবে কোনো এক সিলিন্ডারে, মজুত করবে বা সরাসরি সরবরাহ করবে। তাহলে এই জায়গায় আমাদের ভর তাহলে সীমানা অতিক্রম করে একবার ঢুকলো, আবার সীমানা অতিক্রম করে আবার এই ভরটা বের হয়ে গেল। তারপরে তাহলে খোলা আবেষ্টনীর উদাহরণ হলো ভর যাতায়াত করতে পারবে, অর্থাৎ সীমানা অতিক্রম করতে পারবে। তারপরে তাপ, তারপরে আছে কাজ, কাজ সীমানা অতিক্রম করবে, তাপ সীমানা অতিক্রম করবে, ঠিক আছে, যাইতে পারবে, আসতে পারবে। তাহলে এই জায়গায় যদি আমি একটা মোটর দ্বারা, ইলেকট্রিক মোটর দ্বারা যদি আমি এইখানে এইটাকে ঘোরাই, কম্প্রেসরটাকে ঘোরাই, তাহলে এইখানে আমরা কি করতেছি, কাজ। তাহলে কাজটা এই সিস্টেমের ভিতরে, আমি এই কাজটা সিস্টেমের ভিতরে প্রবেশ করাইতেছি, অর্থাৎ পিস্টন যখন সংকুচিত হচ্ছে তাহলে আমি কি করতেছি, কাজ সরবরাহ করতেছি। তাহলে তারপরে এই জায়গায় দিয়া তাপ কিছুটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিছুটা হিট যখন আমি কিছু সংকুচিত করব, এটা বাতাসের ভিতরেও কিছু তাপ বের হয়ে যাবে, এই বাউন্ডারি দিয়েও কিছু তাপ বের হয়ে যাবে। কারণ এই বাউন্ডারিটা এমন পদার্থ দিয়ে তৈরি করা সম্ভব না যে এটা কি হবে, রুদ্ধ তাপীয় হবে।
তা না, বাস্তবের ঊর্ধ্বতাপীয় করা সম্ভব না, অর্থাৎ তাপ সে বের হবেই, সেটা মেটাল বডিতে তাপ বের হয়ে যাবে। তাহলে এইখানে তাপ অতিক্রম করতেছে, কাজ অতিক্রম করতেছে এবং ভর অতিক্রম করতেছে। তাহলে এই এই আবেষ্টনীটা হচ্ছে খোলা আবেষ্টনী। এটা উদাহরণ হলো এয়ার কম্প্রেসর। এয়ার কম্প্রেসর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, না বুঝলে আমাকে কমেন্টে জানাও। নুসরাত জাহান, রোল নাম্বার দিয়েছ, 39 জন লাইভে আছো। যারা লাইভে আসো ধন্যবাদ, আর যারা নাই তাদেরকে শেয়ার করে জানাও যে ক্লাস শুরু হয়ে গেছে। আর এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই সাবজেক্টটা আমরা ভালো করে জানি তাহলে আমরা ভালো ইঞ্জিনিয়ার হতে অনেক সহায়তা করবে। বিভিন্ন চাকরি এবং ভর্তি পরীক্ষা, বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আমাদের অনেক সহায়তা হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো যাই হোক, আমাদের এই থার্মোডাইনামিক্সের প্রয়োগ নিয়ে আমি কথা বলেছিলাম শুরুতে। আমি আবারও বলছি যে বিভিন্ন প্রকার পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন প্রকার তাপ বিদ্যুৎ কেন্দ্র, স্টিম পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে জেট রকেট প্রপালশন, বিমান, যাবতীয় ইঞ্জিন, অটোমোবাইলের যাবতীয় ইঞ্জিন, যত ইঞ্জিনই আছে সবই এই তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের অন্তর্ভুক্ত এবং এর ব্যবহার রয়েছে তাত্ত্বিক এবং ব্যবহারিকভাবে। তাহলে এখন আমরা 3 নম্বরে আসবো, আইসোলেটেড সিস্টেম বা স্বয়ংসম্পূর্ণ। সম্পূর্ণ বা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন পদ্ধতি। তো এটা হচ্ছে তাপ, কাজ আর ভর কোনোটাই অতিক্রম করবে না। তাপ, কাজ এবং ভর কোনোটাই অতিক্রম করবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ঠিক আছে, তাপ, কাজ এবং ভর কোনোটাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে অতিক্রম করতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে এই আইসোলেটেড সিস্টেমের একটা উদাহরণ। আইসোলেশন তো জানো যে আমরা কোভিড সিচুয়েশনে আইসোলেশন এই ওয়ার্ড সম্পর্কে আমরা অনেকে অবগত যে আমরা যে আইসোলেশনে থাকি ওইখানে যাতায়াত নিষেধ, মানে কোন প্রকার লেনদেন ওই জায়গায়, মূলত যাতায়াত, ওই ব্যক্তিটা ওই জায়গায় থাকবে, সে আর বের হবে না, আইসোলেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আইসোলেটেড সিস্টেম হচ্ছে এই তাপের আসা যাওয়া হবে না, কাজের আসা যাওয়া হবে না এবং ভরের আসা যাওয়া হবে না, ওই বাউন্ডারি অতিক্রম করতে পারবে না। সো এটা হচ্ছে তোমার। এখন আমরা সিম্পল কিছু সিস্টেম নিয়ে আলোচনা করব, যেগুলি সিম্পল, কিন্তু আমাদের এই থার্মোডাইনামিক্স বোঝার জন্য আমাদের এই সমস্ত সিম্পল জ্ঞান ঘাটতি থাকলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। তোমাদের ফিজিক্সের কিছু অধ্যায়ে এই সমস্ত আলোচনা পাবা। এখন যে আলোচনাগুলি করবো ফিজিক্সের স্যার যখন ক্লাস নেবে সেখানেও কিছু আলোচনা এর সাথে কমন হবে। তো আমি এই জন্য সংক্ষিপ্তে আমি সামনের দিকে আগাই যাব, যেহেতু ফিজিক্সে এটা আলোচনা আছে। আমাদের থার্মোডাইনামিক্সে অনেক আলোচনা আছে যেগুলি আমাদের, ঠিক আছে, গুরুত্বপূর্ণ আলোচনা, সেগুলির দিকে আমি বেশি এমফেসিস দিব, জোর দিব। এখন আমরা সিম্পলি কিছু কথা বলে যাব যেগুলো তোমাদের জানা আছে, ক্লাস 6-7 থেকে তোমরা জানো যে তাপ, এই তাপটা কি। ঠিক আছে, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি যোগায়। ঠিক আছে, ঠান্ডা অথবা গরমের অনুভূতি করে, যা সরবরাহ করলে কোনো বস্তু কি হয়, উষ্ণ হয়, গরম হয়, আর যা সরাইলে কোনো বস্তু শীতল হয়। যেমন এই যে একটা বস্তু, এটা যদি একটা লোহার খণ্ড হয়, এখানে যখন
আমি তাপ সরবরাহ করব তখন এই বস্তু কি হবে? উষ্ণ হবে। ঠিক আছে, এই বস্তু উষ্ণ হবে, গরম হবে। ঠিক আছে, আর এখানে যদি আমি এরকম যদি একটা ফ্যান ব্যবহার করি তাহলে এটা কি হবে? এই গরম বস্তুটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তখন শীতল। তাহলে তাপ সরবরাহ করলে কোনো বস্তু উষ্ণ হয় আর তাপ সরাইলে কোনো বস্তু শীতল হয়। হ্যাঁ, তাপের একক হচ্ছে এসআই একক হচ্ছে জুল। হ্যাঁ, অন্যান্য এককও আছে সিজিএস পদ্ধতিতে, ক্যালোরি, আরও একক আছে, তোমরা এগুলি নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। হ্যাঁ, 1 ক্যালোরি বলতে বোঝায় যে 1 গ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, অর্থাৎ 1 গ্রাম বস্তু 1 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে 1 ক্যালোরি তাপ। তো তারপরে আছে 1 জুল। 1 জুল মানে কি? 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন, হ্যাঁ, বল, আর 1 মিটার দূরত্ব এই অতিক্রম, অর্থাৎ একটা বস্তুকে 1 নিউটন বলে যদি 1 মিটার সরানো হয়, যে পরিমাণ কাজ সংঘটিত হবে সেটা হচ্ছে 1 জুল। এখন বলতে পারো স্যার কাজের কথা বললেন, এটা তো তাপ নিয়ে আলোচনা করতেছেন। এই জুল, কাজ, তাপ এবং শক্তি, ঠিক আছে, এই সবগুলি নিয়ে আমরা এই জুল প্রকাশ করে, কাজ, তাপ এবং শক্তি এই সবগুলি জুল দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো যে তাপমাত্রা, তাপমাত্রা কি? কোনো বস্তুর তাপীয় অবস্থা এবং তাপের ফল বা তাপের ফল। তাপ সরবরাহ করলে একটা বস্তুর তাপমাত্রা বাড়বে, তাপীয় অবস্থা বা তাপের ফল। যে আমি যদি তাপ সরবরাহ করি তাহলে এটা উষ্ণ হবে, কিন্তু কতটুকু উষ্ণ হবে সেটা কি দিয়ে প্রকাশ করবে? সেটা হচ্ছে তাপমাত্রা, মানে কতটুকু তাপ। এটা হলো তাপের একটা মাত্রা, যে এটা 10 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ তাপের ফল, বা 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে তাপের ফল। হ্যাঁ, তাপমাত্রা হচ্ছে তাপের ফল। আবার তাপ যদি সরাই ফেলি, অর্থাৎ এটার ভিতরে যদি আমি চতুর্দিকটা পানি সরবরাহ করি, কুলিং ওয়াটার, চতুর্দিকটা কুলিং ওয়াটার সরবরাহ করলাম, পানি সরবরাহ করলাম, তাহলে এটা হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা কি হচ্ছে? কমে যাচ্ছে, অর্থাৎ ঠান্ডা, অর্থাৎ তাপ সরানির ফলে এটা বস্তুটা কি হচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপের একটা ফল। কিরকম ফল? 10 ডিগ্রি সেলসিয়াস। কিরকম ফল? -20 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমি তাপ সরাইতে এখান থেকে যদি আমি তাপ সরাইতে থাকি, এটা এক সময় মাইনাসে চলে যাবে। হ্যাঁ, এক সময় এটা কি হয়ে যাবে? মাইনাসে চলে যাবে। তাপ সরাইতে সেটা -20 ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে। তাপ দিতে সেটা গলানাঙ্কে গলে যেতে পারে, ফুটে যেতে পারে, স্ফোটানাঙ্কে যেতে পারে। তাহলে এই যে অবস্থা, তাপের ফল, এটাই হচ্ছে তাপমাত্রা। এর এসআই একক হচ্ছে কেলভিন। এর এসআই একক হচ্ছে কেলভিন। এর এসআই একক হচ্ছে কেলভিন। এসআই একক কেলভিন। কেলভিন হচ্ছে পরম তাপমাত্রার স্কেল। আরেকটা পরম তাপমাত্রার স্কেল হচ্ছে র্যাঙ্কিন। এখন প্রশ্ন আসে যে পরম তাপমাত্রা এখন শোনা হয়তো কম যাবে, এটা ছিঁড়ে গেল। পরম তাপমাত্রার স্কেল, পরম তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রা আগে জানতে হবে যে পরম শূন্য তাপমাত্রা কি। এই সমস্ত জিনিস না জানলে কিন্তু আমরা আসলে
সামনের দিকে আগানো কঠিন হবে, এই জন্য এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় এমন কল্পনাযোগ্য তাপকেই পরম শূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ একটা গ্যাস, ঠিক আছে, এই গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন আছে বা ভলিউম আছে, ইংরেজিতে বলে ভলিউম, বাংলাতে বলে আয়তন। এর একটা নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু তাত্ত্বিকভাবে যে তাপমাত্রায় আসলে আমরা জানি গ্যাস যদি তাপ দেয় এটা এতটুকু হয়ে যাবে, আরও তাপ দিলে এতটুকু হয়ে যাবে, আরও তাপ দিলে আরও বাড়বে, ঠিক আছে। তাহলে গ্যাস যত পরিমাণ আমরা তাপ দেব এর আয়তন তত বাড়বে। যেমন এটা বড়, তারপরে আমি তাপ যদি সরাই এটা আরও কমে যাবে, আরও তাপ সরাইলে এটা এতটুকু হবে, আরও তাপ সরাইলে এতটুকু হবে, এক সময় এটা জিরোতে যাবে। তাহলে এমন তাপ যে এই গ্যাসের আয়তনকে জিরোতে নিয়ে যায়, বা এটা কাল্পনিক তাপ যে গ্যাসের আয়তনকে জিরোতে নিয়ে যায়, এমন তাপ হচ্ছে পরম শূন্য তাপ। এর চেয়ে যদি নিচে তাপ কল্পনা করা হয় তাহলে এই গ্যাসের আয়তন নেগেটিভ হবে। এই গ্যাসের আয়তন নেগেটিভ হওয়া কিন্তু সম্ভব না। গ্যাসের আয়তন যদি নেগেটিভ হয় তাহলে এটা যুক্তিযুক্ত না, কোনো আয়তন নেগেটিভ হয় না। এখন শোনা যাচ্ছে কিনা? আমার মাইক্রোফোনের তারটা ছিঁড়ে গেছে, একটু বলো যে এখন শোনা যাচ্ছে কিনা। তো যাই হোক, পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে আমার ধারণা হলো যে এইখানে কি আয়তন শূন্য, ঠিক আছে, এবং ভলিউম শূন্য হবে, চাপ শূন্য হবে, এই চাপ শূন্য। যে তাপমাত্রায় আয়তন এবং চাপ শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা হতে যে তাপ গণনা করা হয় সেটা হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে আমার শূন্য কথাটা বাদ দিলে হলো পরম তাপমাত্রা। পরীক্ষা আসতে পারে পরম তাপমাত্রা কাকে বলা হয়। পরম শূন্য তাপমাত্রা হতে যে তাপমাত্রা গণনা করা হয় তাকে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা হতে যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকেই বলা হয় পরম তাপমাত্রা। আর পরম তাপমাত্রা স্কেল, পরম তাপমাত্রা স্কেল বলতে কি বোঝো? পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে, পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে যে স্কেলে গণনা করা হয় তাকে পরম তাপমাত্রা স্কেল বলা হয়। পরম শূন্য তাপমাত্রাকে এই যে গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হইল এটাকে শূন্য ধরে যে স্কেল এই তাপমাত্রা গণনা করা হয় যে স্কেল দ্বারা, এইটাই হচ্ছে পরম তাপমাত্রা স্কেল। এই পরম তাপমাত্রার স্কেল হচ্ছে একটা কেলভিন আর একটা হচ্ছে র্যাঙ্কিন। এখন আসো সেন্সিবল হিট। সেন্সিবল হিট কাকে বলে? আমার ক্লাস অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ কন্টিনিউ করবো কয়েকটা কথা শেষ করে। তাহলে সেন্সিবল হিট বা অনুভূত তাপ, অনুভূত তাপ। তাহলে অনুভূত তাপ কাকে বলে? অনুভূত তাপটা হচ্ছে যে তাপ কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটায় তাকে অনুভূত তাপ বলে। যে এই একটা বস্তু, এই বস্তুকে তাপ দিলে এই জায়গায় কি হবে, এটা যদি 10 ডিগ্রি সেলসিয়াস থাকে এটা তাপ দিলে এটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা আসলো 30 ডিগ্রি সেলসিয়াস। এই 10 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটাইতে আমি যে পরিমাণ তাপ ইউজ করলাম বা সরবরাহ করলাম এটাই হচ্ছে অনুভূত তাপ। এই জায়গায় কিন্তু অনুভূত তাপের একটা শর্ত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে অথবা তাপমাত্রা হ্রাস পাবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি সরবরাহ করি তাহলে তাপমাত্রা বৃদ্ধি করবে,
আর যদি আমি এখানে যদি আমি একটা কুলিং ফ্যান ইউজ করি, হ্যাঁ কুলিং ফ্যান যদি আমি ইউজ করি, তাহলে এই অনুভূত তাপটা, ঠিক আছে, কি হবে এই জায়গায়, যে হিটটাকে তাপটাকে নিয়ে নিবে এবং বস্তুটা শীতল হবে এবং তাপমাত্রার পরিবর্তন ঘটবে কেমন উল্টোভাবে, অর্থাৎ হ্যাঁ 30 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে আসলো, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন যখন ঘটবে সেটাই হচ্ছে অনুভূত তাপ। এখন বলতে পারো স্যার তাপ দিলে আবার তাপমাত্রা পরিবর্তন ঘটবে না কেন? এটা একটা মজার বিষয়, যে তাপ দিব তাপমাত্রা পরিবর্তন ঘটবে না, সেটা হচ্ছে কি সুপ্ত তাপ। নামের দিক দিয়ে আমরা বুঝি যে সুপ্ত তাপ কি, হ্যাঁ সুপ্ত তাপ কি। তাহলে যে তাপ, ঠিক আছে, এই অনুভূত তাপের হিসাব হচ্ছে MST, হ্যাঁ এইখানে M হচ্ছে ভর, ঠিক আছে, T হচ্ছে আপেক্ষিক তাপ এবং T হচ্ছে T2 - T1, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য। অর্থাৎ এটা যদি T1 ধরি আর এটা হচ্ছে T2, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস T2 আর T1 হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T এর মান হবে T2 - T1, 30 - 10 = 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য, MST। তাহলে আপেক্ষিক তাপ হচ্ছে কোনো বস্তুর একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করিতে বা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ আপেক্ষিক তাপের সংজ্ঞা উপরে কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস এরকম হতে পারে। কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন হতে পারে, কিলো জুল হতে পারে, কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। অর্থাৎ 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করিতে 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে প্রত্যেকটা বস্তুর কিন্তু আলাদা আলাদা তাপ লাগে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে, এই জন্য এটাকে আপেক্ষিক তাপ বলা হচ্ছে। তো আমরা এই অনুভূত তাপ হিসাব করব MST দ্বারা, অনুভূত তাপটা হিসাব করব MST দ্বারা, ঠিক আছে। আমি ক্লাসের সময় প্রায় শেষ, আমি এখন সুপ্ত তাপটা নিয়ে একটু কথা বলবো। ml, সুপ্ত তাপের সূত্র হচ্ছে ml। এই জায়গায় কি হবে না, তাপ সরবরাহ করলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাবে না, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন করবে। ধরো এই জায়গায় পানি আছে, আমি এই জায়গায় তাপ সরবরাহ করতেছি, তাপ সরবরাহ করতেছি, কিন্তু এইখানে থার্মোমিটার দেওয়া আছে, এই থার্মোমিটারে 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, কিন্তু এর চেয়ে বাড়তেছে না। আমি যতই তাপ দেই 100 ডিগ্রির বাড়তেছে না, তার মানে এইখানে তাপমাত্রা পরিবর্তন হইতেছে না, অর্থাৎ T1 T2 হচ্ছে না, অর্থাৎ একটা মাত্র আমরা তাপমাত্রা পাইতেছি সেটা 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অবস্থার পরিবর্তন পাইতেছি, অর্থাৎ এই জায়গায় বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত পানি বাষ্প হওয়া পর্যন্ত যে তাপ আমরা সাপ্লাই দিব সেই তাপটাই হচ্ছে সুপ্ত তাপ। এই তাপটাই হচ্ছে সুপ্ত তাপ, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন ঘটবে না, এখানে 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, কিন্তু তাপ সে নিতে থাকবে অথবা তাপ সে বর্জন করতে থাকবে। এমন যদি সিচুয়েশন হয়, যেমন বরফ যদি থাকে, বরফ কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ সে 0 ডিগ্রি সেলসিয়াসের কিসে পানিতে পরিণত হবে। এইখানে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এর পানি, এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে বরফ, এই বরফটা কি হয়ে গেল, পানি হয়ে গেল, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইল, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটলো, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ, তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবস্থার পরিবর্তন ঘটতেছে, এই সময় যে পরিমাণ তাপ সে নিবে সেটাই হচ্ছে সুপ্ত তাপ। আর সুপ্ত তাপের সংজ্ঞা হচ্ছে ml। m হচ্ছে বস্তুর ভর আর l হচ্ছে প্রত্যেকটা অবস্থা পরিবর্তনের জন্য আলাদা আলাদা সুপ্ত তাপ আছে। যেমন বরফ গলনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঘনীভবনের সুপ্ত তাপ, এরকম পানির জন্য আছে, বিভিন্ন মেটালের জন্য আছে, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য, লিকুইডের জন্য আলাদা আলাদা সুপ্ত তাপ আছে। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা এই তাপের হিসাব কিভাবে করা হয়
সেটা মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 200 ডিগ্রি ফারেনহাইট উঠাইতে বা 200 ডিগ্রি সেলসিয়াস উঠাইতে কী পরিমাণ পানি কতটুকু তাপমাত্রা সে গ্রহণ করবে, এই যে ক্যালকুলেশনগুলি আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মিস করবে না। তাপের যদি হিসাব নিকাশ শিখতে চাও তাহলে আমরা পরবর্তী ক্লাসে দুইটা অঙ্কের মাধ্যমে আমরা এই তাপ ক্যালকুলেশন বা হিট ক্যালকুলেশন কীভাবে করে, হ্যাঁ, সুপ্ত তাপের ফাংশন আসবে, ওখানে অনুভূত তাপের ফাংশন আসবে, আপেক্ষিক তাপের ফাংশন আসবে, তো এইগুলি সবগুলি আসবে। তখন তোমরা শিখতে পারবা যে কীভাবে তাপের হিসাব করা হয়, এবং এটা একটা গ বিভাগের ফাইনাল বড় প্রশ্ন হিসাবে আসে, একটা অঙ্ক আসে। এটা ফিজিক্সেও আসে, আবার এই ইয়াতেও আসে, থার্মোডাইনামিক্সেও আসে। তো শিখলে আমরা দুইটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে কমন করতেই পারে, সেটা 99%। তো আশা করি সামনের ক্লাসটা তোমাদের আরও গুরুত্বপূর্ণ হবে। তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকো, এই শুভকামনায় আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।